নমস্কার, আমি পঞ্চানন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে। আপনারা প্রত্যেকে জানেন যে গত কয়েকদিন ধরে যেভাবে ছাত্র আন্দোলনে উত্তাল হয়েছে গোটা বাংলাদেশ, সেটাই আমরা কভার করতে এসেছি কলকাতা থেকে। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা আবদুল্লাহ আল কাফি রতন। তো রতন ভাইয়ের সাথে আমি কেন কথা বলতে এসেছি, তার কারণ বাংলাদেশের এই যে গোটা ছাত্র আন্দোলন যে কদিন ধরে হচ্ছে, সেই আন্দোলনে কমিউনিস্ট পার্টির কন্ট্রিবিউশন কি, কমিউনিস্ট পার্টির অন্দরে যে ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তাদের কি কন্ট্রিবিউশন, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে স্বাগত আমাদের চ্যানেলে, আপনাকে স্বাগত জানাই। আপনি কথা বলছেন, এটাই মানে তার জন্য আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে ছাত্র আন্দোলন বাংলাদেশ, এখানে কমিউনিস্ট পার্টির কি কন্ট্রিবিউশন? আমাদের দেশে ছাত্র আন্দোলন কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখানে শ্রেণীর আন্দোলনের বাইরেও মূল যতগুলি চেঞ্জিং সিচুয়েশন তৈরি হয়েছে বাংলাদেশে, ঐতিহাসিকভাবে নেতৃত্ব দিয়েছে ছাত্ররা। ধরেন 1952 সালে আমাদের দেশে যে প্রথম জাতীয়তাবাদী আন্দোলন, আমাদের ভাষার আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে ছাত্রই ছিল মুখ্য, এবং সেই ছাত্র আন্দোলনের গর্ভ থেকেই কিন্তু বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জন্ম হয়েছিল। এবং আপনি কলকাতা থেকে এসেছেন, সেই জন্য এটা আমার জন্য বলা জরুরি যে আমরা হচ্ছি সর্বভারতীয় ছাত্র ফেডারেশনের উত্তরাধিকার। আমাদের এখানে 1948 সালে সর্বশেষ ময়মনসিংহে এই পূর্ব পাকিস্তান বা তৎকালীন পূর্ব বাংলা সর্বভারতীয় ছাত্র ফেডারেশন সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনের পরে আর সেটা কার্যকর করতে পারেনি পুলিশি বাধার কারণে। পরে 1952 সালে সেই ছাত্ররাই, যারা ছাত্র ফেডারেশনের নেতৃত্ব দিয়েছিলেন, তাদের নেতৃত্বে ভাষা আন্দোলন হয়েছিল, এবং ভাষা আন্দোলনের অন্যতম প্রধান নেতা ছিলেন শহীদুল্লাহ কায়সার, যিনি পরবর্তীতে সাংবাদিক এবং বিখ্যাত ঔপন্যাসিক হয়েছিলেন। 1971 সালের ডিসেম্বর মাসে তাকে পাকিস্তানি বাহিনী হত্যা করেছে। হ্যাঁ, সেই শহীদুল্লাহ কায়সার ছিলেন মূল নেতা। সেই শহীদুল্লাহ কায়সারের নেতৃত্বেই কিন্তু ভাষা আন্দোলনের ভাষা আন্দোলনটার সাংগঠনিক যে রূপটা সেটা পেয়েছিল, এবং সেই ভাষা আন্দোলন হয়েছিল 21শে ফেব্রুয়ারি 1952 সালে, এবং ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠা হয়েছিল 26শে এপ্রিল 1952 সালে। ফলে যারা ভাষা আন্দোলন করেছিলেন তারাই মূলত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জন্ম দিয়েছে। এবং বাংলাদেশের সর্বভারতীয় ছাত্র ফেডারেশনের বাদ দিলে প্রথম ধর্মনিরপেক্ষ ছাত্র সংগঠন হচ্ছে বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন, এখনকার বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। এবং এই প্রেক্ষাপটে, এখনকার যে প্রেক্ষাপটে আমরা আন্দোলন করছি, এই আন্দোলনটা কিন্তু একটা দীর্ঘ আন্দোলন। এটা 2010 বা 12 সালে যখন কোটা ব্যবস্থায় মুক্তিযোদ্ধাদের তৃতীয় প্রজন্ম, যেটাকে আমরা আমাদের এখানে বলি নাতি, হ্যাঁ, সন্তান পর্যন্ত আমরা মেনে নিতে প্রস্তুত ছিলাম, কিন্তু যখন এইটা সন্তানের পরবর্তীতে নাতিতে এই কোটা সুযোগ দেওয়ার ব্যবস্থা করা হলো, তখন এটার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছিল। সেই প্রতিবাদটা খুব জোরালো সেইভাবে ছিল না, কিন্তু 2018 সালে এটা একটা বিশাল আন্দোলনের রূপ নেয়। সেই আন্দোলনটাকেও দমন করা হয়, এবং পরবর্তীতে আপনার এই 2024 সালে আবার নতুন করে কোটা আন্দোলন হয়। এখানে একটা জিনিস আপনার হয়তো আমি জানি না কেউ আপনাদেরকে এই পর্যন্ত বলেছে কিনা, এই যে যারা এখন কোটার আন্দোলন করছে, তারা কিন্তু 2018 সালে অথবা 17 সালে, একজাক্টলি আমি মনে করতে পারছি না, আর নিরাপদ সড়ক আন্দোলন করেছিল। তখন তার স্কুল ছাত্র ছিল। আচ্ছা। এবং এরা কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় আসার পরেই কিন্তু স্কুল শুরু করে। 2008 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসেন, তারা তখন স্কুলে যাওয়া শুরু করে। তারা একটা নিরাপদ সড়ক আন্দোলন করেছিল। একটা স্কুলের, আমাদের এয়ারপোর্টের যাওয়ার পথে একটা স্কুল আছে, সেই স্কুলে একটা ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। সেই রোড অ্যাক্সিডেন্টের এগেনস্টে আমাদের স্কুলের ছাত্ররা তখন পথে নেমে এসেছে, এবং সেটাকে খুব ব্রুটালি সেই আন্দোলনটাকে দমন করা হয়। সেই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন তারাই কিন্তু এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তারাই কিন্তু একটা আন্দোলন করছে। ফলে এই যে রিজিম, যারা 15 বছর ধরে ক্ষমতায় আছে, আরও 5 বছরের জন্য ক্ষমতায় আসছে, এবং এরা কিন্তু জনগণের কোনো ম্যান্ডেট ছাড়াই ক্ষমতায় আছে। 2014 সালে নির্বাচন কেউ অংশগ্রহণ করে নাই। 2018 সালে দিনের ভোট রাতে হয়েছে। 2014 সালের 7ই জানুয়ারি যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে ইনফ্যাক্ট আমরা বিরোধী দল কেউই অংশগ্রহণ করি নাই। ফলে জনগণের সম্মতি ছাড়াই এই শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে। প্রায় 15 বছর ক্ষমতায় ছিলেন, এবং নতুন করে আরও 5 বছরের জন্য ক্ষমতায় আসছেন। জনগণের মধ্যে যে ক্ষোভ, এই তরুণ সমাজের মধ্যে যে ক্ষোভ, সেই ক্ষোভের বহির্প্রকাশ কিন্তু আজকের এই আন্দোলন। কেউ যদি বলেন শুধু সামান্য কোটার জন্য এই আন্দোলন হচ্ছে, দ্যাট ইজ নট ট্রু। কোটার সঙ্গে যুক্ত হয়েছে শেখ হাসিনা, তাদের প্রতি যে অবমাননা উক্তি, সেটা তাদের যুক্ত হয়েছে। যেমন আমি শুনছিলাম, আমি খুব খেয়াল করে বাচ্চাদের কথা শুনি,
একটা মেয়ে বলছে যে আমার বাবা 73 সালে জন্মগ্রহণ করেছে, তাহলে আমার বাবা কি করে রাজাকার হয়? সেই প্রশ্নটা কিন্তু সে তুলে ধরেছে শেখ হাসিনার কাছে। আপনি আমার বাবাকে রাজাকার বলছেন, আমার বাবা তো রাজাকার না, কারণ আমার বাবা 73 সালে জন্মগ্রহণ করেছে। সেইটার সাথে যুক্ত হয়েছে শ্রমিকদের দাবি। আজকেই আমি একটা শ্রমিক সভায় বক্তৃতা করছিলাম, সেখানে শ্রমিকরা বলছে যে আমরা খেতে পাই না, আমাদের রেশনিং ব্যবস্থা করা হোক। আমাদের রেশনিং ব্যবস্থা করা হচ্ছে না, আমাদের মাত্র 12,000 টাকা বেতন, আমরা হচ্ছে সবচেয়ে বেশি অর্থ রোজগারকারী শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, আমাদেরই কিন্তু পেটে ভাত নাই। এই তার শ্রমিকরা তাদের দাবিতে অংশগ্রহণ করছে। গত নভেম্বরে মজুরি বৃদ্ধির লড়াই করতে গিয়ে 5জন শ্রমিক নিহত হয়েছে পুলিশের গুলিতে, তাদের কোনো বিচার হয়নি। আমি ঠিক এই যে সেটা বললাম, সেই প্রেক্ষিতে সমগ্র আন্দোলনটাই আজকে এসছে। এবং এটার মধ্যে ছাত্র ইউনিয়নের আনফর্চুনেটলি এখন ছাত্র ইউনিয়নের 2টা ভাগ আছে। আচ্ছা, রাজনৈতিক তাদের কন্ট্রিবিউশনের মধ্যে যারা রাগিব নাইম আজকে সভা যিনি পরিচালনা করলেন, আজকে এই শহীদ মিনার সভা যিনি রাগিব নাইম, তার যে অংশ, তিনি যেই অংশের সভাপতি এবং সেই অংশ আন্দোলনের প্রথম দিন থেকে এটার সাথে যুক্ত আছে। এবং কমিউনিস্ট পার্টি হিসাবে কমিউনিস্ট পার্টি মানে আমি বলবো না যে সব অংশই সমানভাবে এই আন্দোলনের মধ্যে আছে। কমিউনিস্ট পার্টির মধ্যে একটা অংশ যারা নিজেদেরকে বিপ্লবী মনে করে, তারা এই আন্দোলনের মধ্যে ওতপ্রোত হয়ে যুক্ত আছে এবং তারা এই আন্দোলনের মানে ছাত্র যে অংশ, এখানে কিন্তু এই আজকের আন্দোলনটা, আজকে যে সমাবেশটা হলো, সেটা হচ্ছে শ্রমিকদের জোট, ছাত্রদের জোট এবং কালচারাল অ্যাক্টিভিস্টদের জোট, এই 3টা জোটের আহ্বান হয়েছে। এখানে জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ, গণতান্ত্রিক ছাত্র ঐক্য এবং 31টি সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠন, এই আহ্বান, এই প্রোগ্রামটা হয়েছে। কমিউনিস্ট পার্টি 3টা সংগঠনই কিন্তু গুরুত্বপূর্ণ করে। ফলে এই আন্দোলনটা, আমি আপনাকে যেহেতু প্রশ্নটা করছি, আপনি তো ছাত্র নেতা নন, আপনি কমিউনিস্ট পার্টির নেতা। আমি বলছি এই যে ছাত্র আন্দোলন, এই ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশ হয়েছে, যেটা যেমন ঠিক, পাশাপাশি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ, যদি শুধু এই দলটার কথাই বলি, এদের এই ছাত্র আন্দোলন থেকে রাজনৈতিক ভবিষ্যৎ কি? আমি যদি একদম সোজা ভাষায় বলি, নির্বাচন। আমার রোলটা আপনি এখানে, আমি হলো জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের আমি মানে যে কার্যকরী কমিটি আছে, মানে এই বডি আছে, সেটা আমি একজন সদস্য। এবং আমি কমিউনিস্ট পার্টির হয়ে, কমিউনিস্ট পার্টির যে গণসংগঠনগুলি, শ্রমিক গণসংগঠনগুলি কাজ করে এখানে, তার হলো মানে কেন্দ্রিক ব্যক্তি হিসাবে কাজ করি। ফলে আমারও আই এম এ পার্ট অফ দিস প্রোগ্রাম। কিন্তু কমিউনিস্ট পার্টি যদি বলেন, কমিউনিস্ট পার্টি এই আন্দোলনের সারা দেশে একবার তৃণমূল পর্যায়ে এই আন্দোলনটা কিন্তু হচ্ছে, প্রতিটা জেলায় হচ্ছে। না, আমি বলছি এই আন্দোলনটা হচ্ছে, এই আন্দোলনটায় কমিউনিস্ট পার্টির সব নেতাই যে সমানভাবে অংশগ্রহণ করছে, সব কর্মী যে সমানভাবে অংশগ্রহণ করছে, সেই দাবি আমি করব না। কিন্তু একটা অংশ খুবই সক্রিয়ভাবে এই আন্দোলনটার মধ্যে আছে এবং এই আন্দোলনটার যে শেপ তৈরি করার জন্য একটা ভূমিকা পালন করছে। এবং আমরা মনে করি যে আগামী রোববার দিন যে কর্মসূচিটা দেওয়া হলো, যে গণমিছিল হবে, সেই গণমিছিলের অভিমুখ কেউ বলছে গণভবনের দিকে হবে, কেউ বলছে যে কোন দিকে হবে, সেদিনই আমরা ঠিক করব। ফলে এই আন্দোলনে একটা নতুন মাত্রা তৈরি করেছে। এবং আজকের যেই সমাবেশটা, সেটা কিন্তু বাংলাদেশ একটা যে এই যে আন্দোলনের একটা দ্বিতীয় পর্যায়ে রূপান্তরিত হয়েছে এবং একটা সেকেন্ড ওয়েভ হিসেবে এই আন্দোলনটা। আমি দেখছিলাম সবাই স্লোগান দিচ্ছিল যে 1, 2, 3, 4 শেখ হাসিনা গদি ছাড়, বা আজকের দিনে ছাত্র আন্দোলনের একটা এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে যে শেখ হাসিনার পদত্যাগ চাই, শেখ হাসিনাকে ছাড়তে হবে। আমি বলছি শেখ হাসিনা ছাড়লে তো ইফ নট শেখ হাসিনা দেন হু, এই প্রশ্নটা কিন্তু আন্তর্জাতিক মহলে ঘুরছে। তো সেই প্রশ্নের উত্তরে কমিউনিস্ট পার্টি কোথায় দাঁড়িয়ে? কমিউনিস্ট পার্টির আমি বলছি নির্বাচনী পার্টিসিপেশন কি হতে চলেছে বা কোথায়? আমরা কিন্তু ইতিমধ্যে আলোচনা শুরু করেছে যে একটা অন্তর্বর্তীকালীন অস্থায়ী সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিতে হবে। এবং তারা কিছু কাজ এজেন্ডা, যেমন আমাদের এখানে যে ব্যাপক যে লুটপাট, যে আমাদের যে অর্থ পাচার, সেই বিষয়গুলি সহ কতগুলি বিষয়ের সমাধান করার পরে একটা মানে কি বলে সর্বদলীয় অংশগ্রহণের মধ্যে একটা নির্বাচন হবে। সেই নির্বাচনে জনগণ যাকে ম্যান্ডেট দিবে সেই ক্ষমতায় যাবে। আপনারা লড়বেন তো? অবশ্যই আমরা লড়বো। যদি আমরা সেই ধরনের একটা সরকার হয় এবং সেই ধরনের কি বলে আপনার নির্বাচন হয়, তাহলে অবশ্যই আমরা অংশগ্রহণ করবো। আমরা একটা কি বলে সরকারের কাছে, বিশেষ করে আমাদের যে নির্বাচন কমিশন,
বাংলাদেশ নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশনের কাছে আমরা 53 দফা একটা দাবি দিয়েছি। সেই দাবিতে আমরা বলেছি যে কিভাবে আমাদের নির্বাচনী ব্যবস্থাকে সংস্কার করতে হবে, এবং সেই সংস্কারের মধ্যে আমরা বলেছি যে আমাদের দেশের সংখ্যানুপাতিক যে নির্বাচন, হ্যাঁ, প্রপোর্শনাল যে নির্বাচন, সেই নির্বাচন ব্যবস্থা চালু করতে হবে। এবং আমরা আমাদের নির্বাচনী হয়তো আমাদের সাফল্য কম, এই পর্যন্ত আমাদের সর্বোচ্চ পাকিস্তান আমরা যদি বাদ দিই, পাকিস্তান আমাদের আরও অনেক বেশি জয়লাভ করেছিল, কিন্তু বাংলাদেশে আমরা সর্বোচ্চ 6 জন আমরা জয়লাভ করেছিলাম পার্লামেন্টে। সেই জায়গা থেকে আমরা বলছি আমরা অবশ্যই অংশগ্রহণ করব। আমি নিজেও নির্বাচনে কমিউনিস্ট পার্টি একজন প্রার্থী, আমি গত 18 সালে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, কিন্তু সেই নির্বাচন আমরা ভোট দিতে পারিনি। আমি এজ এ প্রার্থী আমি নিজেই ভোট দিতে পারিনি, কারণ সেই ভোট দিনের ভোট রাতের বেলায়, আগের দিন রাতের বেলায় সম্পন্ন হয়ে গেছিল। ফলে একটা যদি মানে নির্বাচনী ব্যবস্থা সংস্কার, এই যে অন্তর্বর্তীকালীন অস্থায়ী সরকারের কথা বলছি, তার প্রধান কাজ হবে নির্বাচনী ব্যবস্থার সংস্কার, এবং যেভাবে লুটপাটতন্ত্র কায়েম হয়ে বসে আছে সেই লুটপাটতন্ত্রকে খতম করা। এবং আজকে আমাদের প্রধানমন্ত্রী সহাস্যে বলছেন যে আমার যে কি বলে পানি দেয় যে পিয়ন, সেই পিয়নও 400 কোটি টাকার মালিক। তো জিনিসটা কোথায় চলে গেছে, করাপশনটা কোথায় চলে গেছে, লুটপাটটা কোথায় চলে গেছে, সেইটা আজকে দেখতে হবে। ফলে আমরা মনে করি না যে এই শাসনে চলে গেলেই তাৎক্ষণিক একটা নির্বাচন দিয়ে আপনার ব্যবস্থা পরিবর্তন করা যাবে। একটা অস্থায়ী সরকার হবে, সেই সরকার হচ্ছে আন্দোলনকারী শক্তিগুলির মধ্য থেকে সেই সরকার গড়ে উঠবে, এবং সেই সরকারের মধ্য দিয়েই মনে করেন যে আমরা পরবর্তী এমন একটা পরিস্থিতি তৈরি করতে যাই, সেই পরিস্থিতির মধ্যে দিয়ে যেন সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে, জনগণের ম্যান্ডেটের মধ্য দিয়ে, জনগণের সম্মতি নিয়ে একটা দল ক্ষমতায় আসে। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন, যেহেতু কমিউনিস্ট পার্টি আন্তর্জাতিক পার্টিতে এই প্রশ্নটা করতেই হচ্ছে, এবং আমি ভারত থেকে এসেছি, কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ কতটা সাপোর্ট পেল ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এবং ভারতের কমিউনিস্ট পার্টি, মানে ভারতবর্ষের দুটো মূল কমিউনিস্ট পার্টির থেকে কি সাপোর্ট পেল এই ছাত্র আন্দোলন? আমরা তো ভারতের কমিউনিস্ট পার্টির ধরেন উত্তরাধিকার, কারণ হচ্ছে আমরা 1920 সাল বলেন আর 25 সাল বলেন, হ্যাঁ, সিপিআই বলে 25 সালে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল, সিপিএম বলে 20 সালে হয়েছিল। আমরা দুইটারই কিন্তু উত্তরাধিকার। আমরা তাসখানকেও আমরা উত্তরাধিকার মনে করি, আমরা কানপুরকেও উত্তরাধিকার মনে করি। ফলে আমরা এটাকে মনে করি যে সিপিএম এবং সিপিআই এর অভ্যন্তরীণ বিতর্কের বিষয়, কিন্তু তাসখান্দ কমিউনিস্ট পার্টি গঠিত হয়েছিল, কানপুরও সম্মেলন হয়েছিল, দুইটাই সত্য কথা। তো আমরা দুইটাকেই উত্তরাধিকার মনে করি। আর যদি সিপিবির কথা বলেন, সিপিবির সঙ্গে সম্পর্ক হচ্ছে মানে ঐতিহাসিক সম্পর্ক হচ্ছে সিপিআই এর সাথে, কিন্তু সিপিএমের সাথে এখন আমাদের সম্পর্ক সবচেয়ে ভালো। হ্যাঁ, সিপিআই এর সাথে সম্পর্ক আমাদের ভালো, সিপিএম এর সাথে আমরা সম্পর্ক ভালো। তো আমরা খুব মানে আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং কমিউনিস্টরা একটু বেদনার সাথে লক্ষ্য করলাম এই সময়কালে সিপিএমের যেই পার্টি এবং তার যে গণসংগঠন, ছাত্র সংগঠন এসএফআই, তারা যেভাবে আমাদের পক্ষে নামার কথা ছিল সেভাবে নামে নাই। তবে অন্য বামপন্থী দলগুলি আমি যেটা দেখেছি, সিপিআই এর আমি অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশনের যে স্টেটমেন্ট, এএসএফ এর স্টেটমেন্ট আমি দেখেছি, এবং আমি ওই মিছিল দেখি নাই যে এএসএফ, আমি সেটা দাবিও করবো না, কিন্তু আমি এসএফআই স্টেটমেন্ট দিয়েছে, কিন্তু সিপিআই স্টেটমেন্ট দিয়েছে, সেই স্টেটমেন্ট আমার কাছে পাঠানো হয়েছে, ইন্ডিয়া থেকে পাঠানো হয়েছে, সেটা আমার কাছে আছে। সেটা আমরা সিপিআই এর যে আন্তর্জাতিক বিষয়ক দায়িত্বে যিনি আছেন, ওদের যে সেক্রেটারি পল্লব সেনগুপ্ত, তার সঙ্গেও যুব আন্দোলনে উনি আমাদের সিনিয়র ছিলেন, আমি যুব ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলাম এখানে তখন। তো ওনার সঙ্গে কথা হয়েছে আমাদের নেতাদের। রাস্তায় নামতে দেখেন, রাস্তায় আমি আসলে অত এই সময়কালে আমাদের দেশে ইন্টারনেট ব্যবস্থা ছিল না, ফলে টেলিভিশনও দেখার কোনো সুযোগ আমাদের ছিল না, দেখতে পাইনি। তবে আমি এই যে এখন যে ইউটিউবগুলিতে দেখছি, সেখানে আইসা বা ডিএসও বা পিএসইউ তাদের যে মিছিলগুলি সেগুলি আমি দেখছি। হ্যাঁ, তবে আমি আশা করি যে সিপিআই সিপিএম, এটা অবশ্য ঠিক যে রাজ্য পার্টি হিসাবে তারা তাদের বক্তব্য হচ্ছে, তাদের কেন্দ্রীয় পার্টি যদি বক্তব্য দেয় তাহলে জিনিসটা ঠিক আছে। আমরা হয়তো আমাদের কোনো ইন্ডিয়ার কোনো ঘটনা, আমাদের কোনো জেলা পার্টি স্টেটমেন্ট দিলে আমরা তাদেরকে হয়তো বলতাম যে তোমাদের দেওয়া ঠিক হচ্ছে না, আমরা কেন্দ্রীয়ভাবে দিব, সেই বিবেচনাগুলি আমার আছে। তবে আমরা আশা করি যে উই আর সেম বোট ব্রাদার। সুতরাং আমাদের আমরা ইন্ডিয়াতে কমিউনিস্টদের উপর কোনো ধরনের আক্রমণ হলে, কোনো ধরনের অবিচার হলে আমরা কিন্তু প্রকাশ্যে সেই কথাগুলি বলি। তো আমরাও চাবো যে সিপিআই সিপিএম
তাদের মানে ঠিক আছে, এটা আমি বুঝি যে সিপিএম যখনই এগুলি স্টেটমেন্ট দেবে তখনই বিজেপি সিপিএমের বিরুদ্ধে হলো নানা ধরনের কুৎসা করবে। সেইগুলির বাইরে এসেও যদি স্টেটমেন্ট, এখন গাজা সম্পর্কে স্টেটমেন্ট দেওয়া গেলে বা বলিভিয়ায় কোনো স্টেটমেন্ট দেওয়া গেলে বাংলাদেশ সম্পর্কে, ঢাকা সম্পর্কে কেন একটা স্টেটমেন্ট দেওয়া যাবে না, সেটা আমি প্রত্যাশা করি। আমি না, আমাদের সমস্ত পার্টি কমরেডরাই সেটা। আচ্ছা, আমার একটা শেষ প্রশ্ন, ঋত্বিক ঘটক বলতেন বাংলার আবার এপার ওপার কি, তো যেহেতু প্রায় আমরা একসাথে বড় হওয়া, একই ভাষা, একই খাওয়া দাওয়া, একই প্রায় বৈচিত্র্যগুলো সবই এক, সেই জায়গা থেকে জিজ্ঞাসা করছি, যখন আমরা দেখতে পাই মাঝে মধ্যে কোনো টেলিভিশনে বা ছোট ছোট ভিডিওতে যখন দেখতে পাই যে ভারত যাদের মামাবাড়ি বাংলা ছাড়া তাড়াতাড়ি, কিংবা ভারতের কোনো প্রোডাক্ট বিক্রি করা যাবে না, এরকম কিছু স্লোগান গোটা বাংলাদেশে দেওয়া হয়। আমি বলছি না এটা কমিউনিস্ট পার্টি দেয়, আমি বলছি এমনি সাধারণ মানুষ, এবং আমি বাংলাদেশে এসেও দেখলাম সাধারণভাবে মানুষের মধ্যে ভারত বিরোধী একটা ঘৃণা তৈরি হয়েছে সামাজিক স্তরে কিছু কিছু ক্ষেত্রে। আমি বলছি এই ভারত বিরোধী ঘৃণার রাজনৈতিক কারণগুলো কি এবং এর সলিউশন কি হতে পারে বলে? একটা হচ্ছে যে শ্রেণী দৃষ্টিভঙ্গিতে যদি দেখেন, তাহলে কিন্তু এটা ভারতের যে শ্রমিক শ্রেণী বা ভারতের যে গরিব মানুষ, যে ভারতের যে সাধারণ মানুষ, তাদের প্রতি কিন্তু বাংলাদেশের কোনো মানুষের কোনো ধরনের সামান্যতম ঘৃণা নাই। এই ঘৃণাটা আপনি হলো শাসক গোষ্ঠীর বিরুদ্ধে, যেমন ধরেন এই ঘৃণাটা কেন তৈরি হয়েছে, এখন আপনি ফারাক্কা বাদ দিয়ে আমাদের যদি উত্তরবঙ্গে যান, আপনি দেখবেন যে ধুধু বালু, হার্ডিঞ্জ ব্রিজ বলে একটা ব্রিজ আছে, 100 বছর আগে ব্রিটিশরা করে দিয়ে গেছে, ওই ব্রিজের নিচ দিয়ে আপনার গরুর গাড়ি যায়। আপনি এখন টিপাইমুখ বাঁধ তৈরি করার চেষ্টা করছে, টিপাইমুখ বাঁধ তৈরি করলে আসাম এবং ওইসব এলাকার হলো 100 থেকে 150 গ্রাম ডুবে যাবে। হ্যাঁ, আবার আমাদের যে মেঘনা নদী, এখন যে ভৈরব ব্রিজ, ওই ভৈরব ব্রিজের নিচ দিয়ে মনে করেন যে গরুর গাড়ি যাবে বা ট্রাক যাবে বা যাবে। তো আমাদের তো এই ক্ষতিগুলি হচ্ছে। আমরা একটা কথা বলি, যেমন ধরেন আমাদের দেশে আপনি ভৈরব যে আখাউড়া থেকে পর্যন্ত, যে ত্রিপুরার রাজধানী যে আগরতলা পর্যন্ত একটা রাস্তা হয়েছে। রাস্তাটা আপনি এটা যেহেতু আমার বাড়ি ওই এলাকায়, আমি মানে আপনাকে স্পষ্ট করেই বলছি, একটা রাস্তা আছে 3 ফুট নিচে, একটা আছে 3 ফুট উঁচুতে। একটা রাস্তার নাম হচ্ছে ইন্ডিয়া রোড, একটা নাম হচ্ছে বাংলাদেশ রোড। আচ্ছা, হ্যাঁ, ওই রাস্তা দিয়ে আখাউড়া থেকে আপনার মাল নিয়ে একবার আগরতলা পর্যন্ত চলে যাবে। আমাদের একটা নদী ভরাট করে আগরতলায় যাওয়ার জন্য বড় বড় যে বিদ্যুৎ কেন্দ্র হয়, বিদ্যুৎ কেন্দ্রের মানে কী বলে যন্ত্রপাতি নেওয়ার জন্য আমাদের নদী ভরাট করে সেটার মধ্যে রাস্তা করা হয়েছিল। ঠিক, হ্যাঁ, আমরা এই পর্যন্ত আমাদের হলো স্যাক্রিফাইস করছি। এখন আমরা যদি বলি, আমরা নেপালে এবং ভুটানে যাওয়ার জন্য যদি 18 মাইল একটা কী বলে চিকেন নেক, সেখানে কেন আপনারা আমাদের উপর দিয়ে হচ্ছে হলো রাস্তা ট্রেন নিয়ে একবার আগরতলায় চলে যাবেন? আমরা মনে করি সেটা অন্যায় না, কিন্তু এইটার যেই যে মূল্য তৈরি হচ্ছে, সেই মূল্যের একটা অংশ তো আমাকে দিতে হবে। আমাকে যদি আপনি কিছুই না দিয়ে শুধু আমার ভূমি ব্যবহার করেন, তাহলে তো আমি এটা অ্যাকসেপ্ট করতে পারি। আর আপনি চিকেন নেক দিয়ে আমাকে নেপাল যদি আমি যেতে পারি, তাহলে আমার 2000 টাকা আমি কিন্তু কাঠমান্ডু চলে যেতে পারি। এখন আমাকে খরচ করতে হয়, শুধু প্লেনে খরচ করতে হয় 22,000 টাকা, তাই না? সুতরাং এই যে মানুষ এই ক্ষোভগুলি কিন্তু এখন আপনি আমাকে একটা প্রশ্ন করি আপনাকে, নেপালে যখন হলো বিক্ষোভ হলো ভারতের বিরুদ্ধে, সেখানে কি হিন্দু ইস্যু ছিল? সেখানে ছিল জাতীয় ইস্যু। আমাদের এখানে যখন জাতীয় ইস্যুতে আমরা ভারতের যে শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বলি, তখনই কিন্তু ভারতের একদল লোক যারা এই শোষণকে টিকায় রাখতে চায়, বাংলাদেশের এক লোক যারা এটা বেনিফিশিয়ারি, তারা বলতে যাচ্ছে ভারতের বিরুদ্ধে কিছু বলা মানে হলো হিন্দুদের বিরুদ্ধে বলা। হ্যাঁ, আমি এটা বলছি না যে এখানে কিছু স্বার্থান্বেষী ইসকন টাইপের বা এই টাইপের সেই টাইপের লোক নেই, আমি সেটা বলছি না। তারা স্লোগান হয়তো দিতে পারে যে শেখ হাসিনার বাবার নাম কি হরে রাম, যেটা হলো শুভেন্দু হলো হাইকমিশনে বিচার দিতে গেছে, তো এগুলি বলতে পারে। এটা বলার লোক যে না এটা নাই, ভারতও মুসলমানদের বিরুদ্ধে বলার লোক প্রচুর আছে। সুতরাং এইটাকে আমি যেটাকে বলি সেটা হচ্ছে আমাদের ধরেন ভারতের সবচেয়ে বেশি শত্রুতা কার সঙ্গে? পাকিস্তানের সাথে, চীনের সাথে। আপনি বলেন পাকিস্তানের এবং চীনের বর্ডারে প্রতিদিন কয়জন পাকিস্তানি আর চীনা মারা যায়? আমাদের বর্ডারে তো প্রতিদিনই 1-2 করে বাংলাদেশি মারা যায়। তাহলে আমাদের এই ক্ষোভটা কি জাস্টিফাইড না? আমাদের এই ক্ষোভগুলো তো জাস্টিফাইড। আমরা একটা সমমর্যাদার ভিত্তিতে মানে রিলেশনশিপ চাই। আমরা তো অকৃতজ্ঞ না। আমরা তো ভারতের সৈন্যরা, ভারতের জনগণ, এমন 71 সালে ত্রিপুরার জনগণের চেয়ে বাংলাদেশের শরণার্থী ত্রিপুরায় বেশি ছিল।
তাই না? কলকাতার মানুষ আমাদেরকে যেভাবে রাখছে, খাওয়াইছে, থাকতে দিছে, সে তো আমরা অকৃতজ্ঞ না। আমরা ভারতের যে প্রধানমন্ত্রী তৎকালীন প্রধান ইন্দিরা গান্ধী আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে, সেটা নিয়ে তো আমরা অকৃতজ্ঞ না। আমরা এখনও ভারতের সৈন্য প্রধান সেনাপতি যারা অবদান রেখেছেন তাদেরকে হলো পদক দেওয়া হচ্ছে। হ্যাঁ, আমরা কিন্তু সেইটা চাই, আমরা চাই একটা সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক। কমিউনিস্টরা আন্তর্জাতিকতাবাদী, আপনি যেটা বলেছেন, আমরা তো কোনো বর্ডার মানি না, সীমান্ত ওই অর্থে আমরা মানি না। সীমান্তের ওপারে বাংলাদেশের মানুষ, আমরা তো বাঙালি, আমাদের সঙ্গে অন্যদের ডিফারেন্স কি? আমরা বাঙালি, আর আমাদের জাতীয় আমাদের জাতীয়তা হচ্ছে আমরা মানে কি বলে বাঙালি, নাগরিকত্ব হচ্ছে বাংলাদেশি। আমরা বাংলাদেশি বাঙালি, আপনারা হচ্ছেন ভারতীয় বাঙালি, এই হচ্ছে ডিফারেন্স। বাংলাদেশের বাঙালি ভারতীয় বাঙালির মধ্যে আন্তরিকতায়, আপনি সুনীলের যেই কবিতা পড়ে প্রেম করেন, আমিও সুনীলের সেই কবিতা পড়ে প্রেম করি। ঠিক ঠিক। হ্যাঁ, বা ধরেন ওই যে ইয়ার যে ছিল পত্রগুচ্ছ ছিল, এই জানি না আপনি পড়েছেন কিনা, আমাদের সময় খুবই হট ছিল, 4টা পূর্ণেন্দু পত্রী 4টা বই ছিল প্রেমের কবিতার। হ্যাঁ, সেইগুলি পরে আমরা যখন আমাদের ইউনিভার্সিটি লাইফে আমরা হলো যখন প্রেম করতাম, তখন হলো এই বইগুলি আমরা হয়তো প্রেমিকাকে উপহার দিয়েছি। কলকাতাতে এই লোকজন এইভাবে দিয়েছে। আমরা আমাদের দেশে অনেক তরুণ কমিউনিস্ট হয়েছিল, আপনার মাধবীলতার হলো ইয়ার কাহিনী কালবেলা পরে আর কি, উত্তরাধিকার ততটুকু তো কমিউনিস্ট না, কালবেলাটা কমিউনিস্ট। কালবেলা রাত জেগে কালবেলা পড়া, এরকম মানে আমি সহ অনেক তরুণ আছে। ফলে মানে পশ্চিমবাংলার কবিরা যেভাবে আপনাদেরকে নাড়া দেয়, আমাদেরকেও নাড়া দেয়। আমি জানি না বাংলাদেশের কয়জন কবি হচ্ছে পশ্চিমবাংলায় নাড়া দিতে পারে আর কি, সেটা হলো আজকাল হয়তো যাচ্ছে, আজকাল হয়তো তাদের বই যাচ্ছে। এক সময় তো আমরাই একতরফা ছিল জিনিসটা, এখন তো দুই তরফা হচ্ছে। এখন আমাদের অনেক 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 পাবলিশার্স, আমি দেখি কলকাতায় বইয়ের দোকান করেছে, আমি দেখছি বাতিঘর, তারপরে প্রথমা, এরা ওইখানে ইয়ে করছে। তারপর বইমেলা হলে আমাদের একটা বাংলাদেশ প্যাভিলিয়ন থাকে। ফলে আমরা কিন্তু আজকে 55-এর সাথে আমার কোনো ডিফারেন্স নাই। আমি আছে হলো বুকে বুক মিলিয়ে হাঁটতে পারি, কিন্তু আজকে যে আমাকে শোষণ করে, যে আমাকে ব্যাকইয়ার্ড মনে করে, তার বাড়ির উঠান মনে করে বা পিছের দুয়ার মনে করে, তার সঙ্গে তো আমার সম্পর্ক সেভাবে থাকবে না, এটা নিশ্চিত। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য।